কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এই গানটার কথা মাথায় আসলেই প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে কলকাতার কফি হাউসের কথা, কিন্তু আদতে এই কফি হাউসের সাথে কিন্তু এই গানটার কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগেই একটা ইন্টারভিউতে, সুপর্ণকান্তি ঘোষের একটা ইন্টারভিউতে শুনছিলাম যে কফি হাউস অ্যাকচুয়ালি, মানে ওনার মাথায় যে আইডিয়াটা এসেছিলো কফি হাউস, সেটা হচ্ছে ওনারা ইউরোপ ট্যুর করছিলেন এবং ফ্রান্স এবং প্যারিস এবং বিভিন্ন জায়গায় ঘুরছিলেন, এবং সেই সময় একটি জায়গায় তারা যান, সেটা হচ্ছে মমার্থ বলে একটা জায়গা রয়েছে। তো মমার্থে সেই জায়গায় কফি হাউসের ওখানে না অনেক ছোটো 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 কফি কাউন্টার্স আছে, যেখানে বিভিন্ন লোক বিকেলে বা ওখানে বসে আড্ডা মারে। তো সেইটা দেখে, এবং ওখানে যে গাইড ছিলেন সেই গাইড বলছিলেন যে এখানে কারা কারা আসেন, মানে কারা কারা আসতেন, সেটা বলছেন যে সালভেডর ডালি, ভ্যান গগ, এরা সব আসতেন। এবং তো ওনার সঙ্গে সঙ্গে দেখে মনে হয়েছিল, সুপর্ণকান্তি ঘোষ বলছে যে আমার মনে হয়েছিল যে এই তো আড্ডা। এটা শুনতে শুনতে আমার আবার মনে পড়ে গেল আগন্তুকের ওই সংলাপটার কথা উৎপল দত্তের, যেখানে উনি বলছেন যে আড্ডা ওয়ার অ্যাট দি হাইয়েস্ট লেভেল, পরনিন্দা নয়, পরচর্চা নয়, মুখে নোমারিতং জগৎ নয়। তো যাই হোক, গল্পটায় ফিরি। তো এবার ওনারা বাড়ি ফিরেছেন এবং ওই আইডিয়াটা মাথায় ঘুরছে, এবং তার সাথে ওনার যেটা মাথায় ঘুরছে সেটা হচ্ছে মান্নাদের জন্য ওনাকে একটা গান করে দিতে হবে, যেটা ওনার তরফ থেকে মান্নাদের প্রতি একটা শ্রদ্ধার্ঘ হিসেবে থাকবে। তো এই করতে করতে ওনাদের বাড়িতে কোনো অন্য একটা গানের জন্য গৌরীপ্রসন্ন মজুমদার এসছেন, এবং ওনাদের খুব খুনসুটির সম্পর্ক ছিল গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুপর্ণকান্তি ঘোষ, কারণ ওনার বাবার সাথে আমাদের সকলের আরেকজন কিংবদন্তি প্রাণের গীতিকার, সুরকার, তিনি হচ্ছেন নচিকেতা ঘোষ, তার ছেলে সুপর্ণকান্তি ঘোষ। তো সেই সূত্রে ওদের সবসময় খুব ঘনিষ্ঠ সম্পর্ক গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে। তো উনি বলছেন যে, তো উনি অনেকে ডাকছেন যে কিরে তোকে দেখতেই পাচ্ছি না, কোথায় তুই? তো সুপর্ণকান্তি ঘোষ বলছেন যে আরে আমার পরীক্ষা, যে এই তো তুই এদিক ওদিক আড্ডা মেরে বেড়াচ্ছিস। তো এখানে সুপর্ণকান্তি ঘোষ বলছে আমি মাঝে মধ্যেই যেটা করতাম যে এদিকে একটু উস্কে দিতাম। তো আমার মনে হলো যে ওই গানটার কথা মনে হলো যে এরকম একটা গান যদি করানো যায়। তো বলছে, আমি বললাম যে আর কী হবে, তুমি তো আর আড্ডা নিয়ে গান লিখতে পারবে না, তুমি খালি ওই ফুল পাখি বন্ধু আমার ছিল এসবই করবে। তো গৌরীপ্রসন্ন মজুমদার রেগে গেছেন, বলছেন যে তুই তোর বাবার গানই ভেঙাচ্ছিস, তুই আমায় চ্যালেঞ্জ করছিস। তো এবার সুপর্ণকান্তি ঘোষ বলছেন যে মানে তুমি তো পারবে না, এই দেখো এক্ষুনি পুলক কাকা, মানে আমাদের আরেকজন কিংবদন্তি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, তো এক্ষুনি দিলে দারুণ একটা গান লিখে দেবে। তো এবার গৌরীপ্রসন্ন মজুমদার বলছে আস্তে আস্তে এবার একটু সিরিয়াস হচ্ছে যে তুই বলছিস আমার চ্যালেঞ্জ করছিস, তুই কী গানের কথা বলছিস, কী আড্ডা ফাড্ডা নিয়ে গান হয় নাকি? তো বলছে কেন, এই যে সত্যজিৎ রায়, আমাদের সকলের প্রিয় সুনীল গাঙ্গুলি, যে একসাথে আড্ডা মারে, এই নিয়ে একটা গান লিখতে পারছো না, এটা তুমি পারবে না। তো এই করতে করতে তুমি হঠাৎ করেই বললেন যে নে একটা কাগজ পেন লেখ, একটা কাগজ পেন বার কর, লেখ 2 লাইন লেখ। তো বলছে হঠাৎ করেই উনি চোখ বন্ধ করে বললেন যে লেখ, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। এই হয়ে গেল প্রথম গানের 2 লাইন। এবং সুবর্ণকান্তি ঘোষ বলছে আমিও হারমোনিয়ামে বসে সঙ্গে সঙ্গে কোথা থেকে কীভাবে প্রথম যে সুরটা বেরোলো সেটাই লা 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 লা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। এই হয়ে গেল। এবং তারপরে বলছে সুপর্ণকান্তি ঘোষ যে গৌরীপ্রসন্ন মজুমদারের ওয়াইফ যিনি, তিনি বলছেন যে এই তুই কী গান লিখতে দিয়েছিস বলতো, সারা রাত ধরে লিখছে। এবং 2 দিন পরেই বলছে একটা কাগজ নিয়ে এসে গৌরীপ্রসন্ন মজুমদার ওনাকে দিয়েছে, বলছে দেখ হয়েছে কি না। এবং সুপর্ণকান্তি ঘোষ বলছে যে মানে ওই নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারায় আর কোনো খবরে, মানে অদ্ভুতভাবে পুরো স্ট্রাকচারটা এমনভাবে করেছেন যে
আমাকে আর কিছু চেঞ্জই করতে হবে না, একদম ফাটিয়ে দিয়েছে। তো বলছে সুবর্ণকান্তি বলছে তাও আমি বলেছি যে হ্যাঁ তো মানে হয়েছে তো খুব ভালো, কিন্তু ক্লাইম্যাক্স কোথায়? তখনও শেষ স্তবকটা লেখা হয়নি। তো ক্লাইম্যাক্স যে আমি তো সে আমার ছোটো বোন করলাম, ওটা ক্লাইম্যাক্সে শেষ করেছি, কত হিট হয়েছে, ক্লাইম্যাক্স লাগবে তো। তো এই শুনে গৌরীপ্রসন্ন মজুমদার রেগে গেছে, বলছে এ না তোমার গান আমি আর করতে পারবো না, আমার দ্বারা হবে না, তুমি খালি আমাকে অর্ডার করবে, এটা গান লেখা আমায় শেখাবে বলে উনি সঙ্গে সঙ্গে মান্না দিকে ফোন করেছেন যে এরকম এই নচির ছেলেটা আমাকে অর্ডার করছে, আমাকে গান লেখা শেখাচ্ছে। তো বলে চলে গেছেন। এবার গৌরীপ্রসন্ন মজুমদার পরবর্তীকালে গলায় ক্যান্সার ধরা পড়েছিল, কিন্তু তখন উনি চেক আপ করাচ্ছিলেন, তখনও ধরা পড়েনি। তো হাওড়া স্টেশনে উনি যাচ্ছেন চেক আপ করাতে, একটা সিগারেটের প্যাকেট বা কিছু পেয়েছেন, সেটার ওপর ওই মাথায় ঘুরছিল যে ক্লাইম্যাক্সটা বলেছে ও লিখতে হবে, তো সেটার ওপর লিখেছেন সেই 7 জন নেই আজও টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। এবং লিখে একজনকে গিয়ে বলেছেন যে এইটা একটু পৌঁছে দাও না গো, একটু খোকার কাছে পৌঁছে দিও। তো সে অচেনা লোক, সে বলছে যে আপনাকে তো চিনতে পেরেছি, আপনি গৌরীপ্রসন্ন মজুমদার, খোকাটাকে? তারপর যথারীতি পরিচয় দিয়েছে এবং সে গান এসে ওনার হাতে পৌঁছয় এবং রেকর্ড করাতে যাচ্ছেন বম্বে, ট্রেনে বাঙ্কে বসে, ওই উপরের একদম উপরের বাঙ্কে বসে ওই টিমটিমে আলোয় ওই জায়গাটার সুর করেছিলেন, সেই 7 জন নেই আজও টেবিলটা তবু আছে। তো এই হচ্ছে গল্প, এবং এটা তো গেল গান লেখার গল্প। কি অসম্ভব মানে কত সিম্পল, কত সহজভাবে এনারা এক একটা মানে রত্ন বের করে এনেছেন। রেকর্ডিংয়েরও আর একটা গল্প আছে, কিন্তু সেটা আরও অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। আমার এই ভিডিওটা সকলের ভালো লাগলে আমি এর পরের ভিডিওতে রেকর্ডিংয়ের গল্পটা আপনাদের শোনাবো।